মিশে গেছে। তবে এসব মাজার কেন্দ্রিক সংস্কৃতির ব্যাপারে সবার বিশ্বাস বা দৃষ্টিভঙ্গি এক নয়। অধিকাংশ মানুষই এ ধরনের সংস্কৃতিকে একটু বাঁকা চোখে দেখে। ভালো চোখে দেখার মতো তো কিছুই খুঁজে পেলাম না। না মা, তুমি ওই পাগল বাড়ির সম্বন্ধে কিছু জানো না বলেই এভাবে বলছো। আমি তো জানতেই চাই। তুমি শুনলে বিস্মিত হবে। পাগলবাড়ির ওই ফকির সন্ন্যাসীদের নেতৃত্বে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল অর্থাৎ সুসম, নেত্রকোনা, শেরপুর অঞ্চল আজ থেকে প্রায় 200 বছর আগে স্বাধীনতা লাভ করেছিল। কিন্তু আমি তো জানি 1971 সালে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। হ্যাঁ, 1971 সালে আমরা চূড়ান্ত স্বাধীনতা অর্জন করেছি। ইংরেজদের বিরুদ্ধে পুরো ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে 1947 সালে। কিন্তু আমাদের গর্বের ইতিহাস হলো পুরো ভারতবর্ষের মধ্যে আমরা সর্বপ্রথম 1825 সালে 2 বছরের জন্য স্বাধীনতার স্বাদ লাভ করেছিলাম। ওয়াও, আমি খুবই এক্সাইটেড। মা, প্লিজ প্লিজ আমাকে এর ভিতর ইতিহাস খুলে বলো। কিন্তু এই ইতিহাস গর্বের হলেও মোটেও সুখকর ছিল না। ইতিহাস জুড়ে ছিল অন্যায়, অনাচার, শোষণ, শাসন, নিপীড়ন, নির্যাতনের সুদীর্ঘ কালো ছায়া। তোমাকে সত্যি অনেক ক্লান্ত লাগছে, তুমি এখন ঘুমাও। আমি তোমাকে পরে এই ফকির সন্ন্যাসীদের সব ইতিহাস বলবো। কালো ছায়া। নিপীড়িত বাঙালি, আমি ছুটে এসেছি আর্যদের থেকে, মৌর্যদের থেকে, গুপ্তদের রসানল থেকে, পালদের থেকে, সেনদের অত্যাচার অবিচার থেকে, বেনিয়া ব্রিটিশদের শোষণ তাড়নায় ছুটছি দিক বিদিক। দেখাবে তোমাকে মুক্তির পথ। এই অঞ্চলে এক সাধক পুরুষ ফকির মজনু শাহ, তারই যোগ্য উত্তরসূরি ফকির করম শাহর সন্ধানে ছুটছি আমি। সন্ন্যাসী আন্দোলনের জন্ম। তিনি ছিলেন সাম্যবাদী, ধর্ম সংস্কারক ও আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী। তিনি 1775 সালে সুসম পরগনায় এসে সেখানকার গারো ও হাজংদের সাম্যভাবমূলক বাউল ধর্মে দীক্ষিত করেন। তিনি ধর্ম উপদেশমূলক 360টিরও বেশি গীত রচনা করেন। তার সাম্যবাদী মূল মন্ত্র ছিল সকল মানুষ আল্লাহর সৃষ্টি, মানুষ
মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। কে ওখানে? কে তুমি? কি চাই এখানে? হুজুর, আমি এক বঞ্চিত নিপীড়িত বাঙালি, আজন্ম দুর্ভাগা, লাঞ্ছনা বঞ্চনার স্রোতে ভাসতে ভাসতে আপনার দ্বারে এসে ঠাঁই নিয়েছি। চতুর্দশা থেকে মুক্তির আশা। তুমি কি জানো প্রকৃত মুক্তি কি? আর কোন পথে মিলবে এ মুক্তি? এর সদুত্তর পাওয়ার জন্যই তো দ্বারস্থ হয়েছি আপনার। তুমি মুক্তির তাড়নায় ছুটে এসেছো এখানে, এটা ভালো কথা। কিন্তু শুধু তাড়নার উপর ভর করে সত্যিকারের মুক্তি পাওয়া কখনোই সম্ভব নয়। সবার আগে তোমার পরিষ্কার ধারণা থাকতে হবে তুমি কি থেকে মুক্তি পেতে চাচ্ছ। তোমার ধারণা কি পরিষ্কার? হুজুর, আমি সকল অন্যায় অনাচার শোষণ উৎপীড়ন থেকে মুক্তি চাই। কিন্তু এগুলো থেকে মুক্তি পাওয়া কখনোই সম্ভব নয়। এই জনপদ থেকে কেন, এই দুনিয়া থেকেও অন্যায় অনাচার কখনোই একেবারে মুছে ফেলা যাবে না। হুজুর, এগুলো থেকে যদি কখনোই মুক্তি পাওয়া সম্ভব না হয়, তাহলে মুক্তির তাড়নায় মানুষ কেন ছুটে? হুজুর, আপনিও তো এই অঞ্চলের মানুষদের মুক্তির স্বপ্ন দেখাচ্ছেন। মুক্তির আকাঙ্ক্ষা মানুষের শাশ্বত। অন্যায় অনাচার অবিচার যে করে সেই তো শত্রু। আর এই শত্রুর বিরুদ্ধে জয়ী হলে প্রকৃত মুক্তি ঘটবে, তাই না? জয়ী হতে হলে সবার আগে তোমার শত্রুকে চিনতে হবে। শত্রু লুকিয়ে থাকে ভেতরে বাইরে সবখানে। বাইরের শত্রুকে পরাজিত করে তুমি মুক্তির প্রকৃত স্বাদ কখনোই পাবে না যদি তোমার ভেতরের শত্রুকে জয় করতে না পারো। বাইরের শত্রুর সাথে ভেতরের শত্রুর রয়েছে এক গভীর যোগসাযোগ। তাই শত্রু বাইরের হোক কিংবা ভেতরে, তুমি উৎপীড়িত হবে। হুজুর, সত্যিকারের শত্রু আসলে কে? কোনো ব্যক্তি গোষ্ঠী কিংবা জাতি কারো শত্রু নয়। প্রবৃত্তি আসল শত্রু। ভেতর কিংবা বাহিরে এ জগতে যত অনাচার অঘটন সব কিছু ঘটে এই প্রবৃত্তির তাড়না থেকে। আর এই প্রবৃত্তির উৎপীড়ন থেকে মুক্তি প্রকৃত মুক্তি। হুজুর, কি করেই বা চিনব আমার প্রকৃত শত্রুকে? ভেতর এবং বাইরের শত্রুকে কিভাবেই বা আমি তাদের মোকাবেলা করব? অল্প কথায় এ ধরনের বিষয় বোঝানো সত্যিই খুবই মুশকিল। এ দীর্ঘ প্রক্রিয়ার বিষয়। এসো তোমাকে আমার অন্দর মহলে নিয়ে যাই। গভীরভাবে ভাবনার বিষয়। হ্যাঁ, সত্য কখনো সহজে হালকাভাবে অর্জন করা যায় না। সত্য বুঝতে হলে তোমাকে কষ্ট স্বীকার করে গভীরের দিকেই মনোযোগ দিতে হবে। বিষয়টা কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং। আর এটা বোঝার জন্য কষ্ট স্বীকার করে যোগ দিতে আমার কোনো আপত্তি নেই। করমশার পিতা ছিলেন শের আলী গাজী। তিনি ছিলেন একজন আফগান পাঠান। হাজার বছরের বাংলার ইতিহাসে এমন অনেকেই এখানে এসেছে, বাংলাকে শাসন করেছে, ধর্ম প্রচার করেছে। ওনারা কি ধর্ম প্রচার করতে এসেছিলেন এদেশে? ঠিক ধর্ম প্রচার করতে আসেন। আফগান পাঠানরা ছিলেন খুবই সাহসী। ওনারা তা করেননি। ওনারা নিপীড়িত মানুষদের মুক্তি
শান্তির স্বপ্ন দেখিয়েছিলেন। তবে ধর্মের বাণী প্রচার করে যুগে যুগে মানুষ যে মানুষের উপর প্রভাব খাটানোর চেষ্টা করেনি তা নয়। সব ইতিহাসই এমন তাও কিন্তু নয়। মা, আমাদের ইতিহাসটা কেমন? আমাদের ইতিহাস হাজার বছরের বাঙালি জাতির সামাজিক ও সাংস্কৃতিক কাঠামো তৈরিতে ধর্মের প্রভাব, বিশেষ করে সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং ইসলাম ধর্মের প্রভাবকে কখনোই অস্বীকার করা যাবে না। الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار
বছর ধরে এই অঞ্চলের সাধারণ মানুষ কম শোষিত, নিপীড়িত, নির্যাতিত হয়নি। অথচ নদীমাতৃ কে বদ্বীপ ছিল সুজলা সুফলা, শস্য শ্যামলা, সারল্য আর উদারতায় ভরপুর। আদিতে প্রকৃতি পূজারী ছিল বলেই হয়তো তাদের মন এমন সহজ সরল উদার ছিল। আর প্রকৃতিও অত্র অঞ্চলের সকল কৃষকদের অবগতির জন্য জানানো যাইতেছে যে প্রতি ক্রোড় জমি বাবদ 16 আনা খাজনা ধার্য করা হইল। 16 আনা খাজনা ধার্য করা হইল। পরপর 2 বছর খাজনা প্রদানে ব্যর্থ হইলে দ্বিগুণ জরিমানা সহ জমিদার কর্তৃক কঠোর শাস্তির ব্যবস্থা করা হইবে। বিহারে প্রবর্তন করেন চিরস্থায়ী বন্দোবস্ত। জমিদাররা রাজস্ব আদায় করতে থাকে। কর প্রদানে ব্যর্থ কৃষকদের উপর শুরু হয় পাশবিক নির্যাতন। তারা এমনকি সহজ সরল নারীদের উপরও অন্যায় অনাচার করতে কখনো দ্বিধাবোধ করতো না। হায়, এ তো অন্যায়! গরিব কৃষকদের প্রতি ভয়াবহ অবিচার, কি সাংঘাতিক কথা! হ্যাঁ, এভাবে বাংলার সর্বসাধারণ কৃষকরা, মেহনতি মানুষেরা শাসন বিভাগ চালু করে সেখানে তার শিষ্যদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেন। তার শাসননীতি ছিল উদার ও জনকল্যাণমূলক। জনগণের সমর্থন নিয়ে তিনি আল্লাহর নামে শাসনভার হাতে নেন। প্রতিক্রম অর্থাৎ 120% জমির খাজনা ধার্য করেন মাত্র 4 আনা। 1825 থেকে 1827 পর্যন্ত মাত্র 2 বছরের টিপু সার এই ক্ষুদ্র স্বাধীন রাজ্যকে ঐতিহাসিকরা ভারতবর্ষের প্রথম স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে আখ্যায়িত করেছেন। সুফি সাধক করম শাহ, তার পুত্র টিপু শাহ, সন্ধি বিবির মতো মহান ইতিহাস খ্যাত আরও অনেকেই চিরশয়নে শায়িত আছেন নেত্রকোনা জেলার পূর্বধলা থানার কংস নদীর পাড়ে লেটিরকান্দা নামক গ্রামে। আমরা সেই সব মহান ইতিহাস খ্যাত সুফি সাধকদের আজও শ্রদ্ধা ভরে স্মরণ করি।